নমস্কার, কথা হোকের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সাথে এসেছি। অনেকটা মস্করার পরে, অনেকটা হাসাহাসি বা ক্যাজুয়াল থাকার পরে কলকাতা আবার দখল হতে পারে নাকি? কলকাতা দখল আটকানোর জন্য তো আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট। আমাদের এনএসজি, মার্কোস, এই সমস্ত কিছুর প্রয়োজনীয়তাও নেই। কলকাতা দখল হবে না, মানে যেভাবে একদিন সকালবেলা মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক আমাদের রাজ্যে কোনো প্রশাসনিক পদে বসে পড়বে না, অলীক কল্পনা। আমরা ভাবছি হয়তো অলীক কল্পনা, কিন্তু এতটাও অলীক নয়। এবং সে কারণেই আজ কথা হোক, আজকে বিতর্কের জায়গা নেই। আজকে একদম ধরে ধরে আপনাদেরকে বোঝানোর এবং কাউন্টার যে লজিক, সেই কাউন্টার লজিক নেওয়ার। কলকাতা দখল আসলে দিবাস্বপ্ন না দীর্ঘদিনের একটা মোডাস অপারেন্ডি, একটা প্ল্যান, একটা ব্লু প্রিন্ট, যেটা সুহরাওয়ার্দী, যেটা মোহাম্মদ আলী জিন্নার একদম নির্দিষ্টভাবে উক্তিটি আমি আবার বলবো আপনাকে, পোকায় কাটা পাকিস্তান, আমাকে মথ ইটেন পাকিস্তান উপহার দেওয়া হয়েছে, যেখানে ছোট 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 খোপ রয়েছে, যেখানে আসলে পাকিস্তানের হৃদয়টাই নেই। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না নিজে বলেছিলেন, পাকিস্তান কলকাতা ছাড়া মানে হৃৎপিণ্ড ছাড়া একজন মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে। এবং কলকাতা সত্যি দখল কি সেদিনও করার চেষ্টা হয়নি? যেদিন এই স্লোগান উঠেছিল, হাতে বিড়ি মুখে পান, লড়ে নেব পাকিস্তান, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। 16ই আগস্ট ধর্মতলায় মুসলিম লীগের যে জমায়েত হয়, যেটা অনেকেই আমরা জানি না, আমি চ্যালেঞ্জ করে বলছি, আজ এই প্রজন্মের কতজন এই ডাইরেক্ট অ্যাকশন কি হয়েছিল সেদিন কলুটোলায়? সুহরাওয়ার্দীর কন্যা ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়াতে লিখেছে, আই ড্রোভ থ্রু স্ট্রিটস লিটার্ড উইথ ডেড বডিজ, অ্যাট প্লেসেস আই স্টপড দ্য ভেহিকল। নির্দিষ্টভাবে সেদিন কি হয়েছিল জাকারিয়া স্ট্রিটে, তারাচাঁদ দত্ত স্ট্রিট, কলুটোলা স্ট্রিট, ক্যানিং স্ট্রিট, চিতপুর রোড, কি হয়েছিল সেদিন? কলকাতা দখলের স্বপ্ন আজকের নয়, দীর্ঘদিনের। এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গকে ভাগ করে বাংলাদেশের সাথে মিশিয়ে দেওয়ার যে ব্লু প্রিন্ট, সেটা আজকের নয়, দীর্ঘদিন ধরে আইসিস বাংলা, নির্দিষ্টভাবে বলছে এই নামটা, আইসিস বাংলা, আইসিস খোরাসানের একটা এক্সটেন্ডেড ভার্সন। এই শব্দগুলো বাংলা মিডিয়াতে এখন আর আসছে না। তার কারণ এই শব্দগুলো হয়তো নিষিদ্ধ শব্দ, কিন্তু থাকার তো কথা নয়। এবং সে কারণেই আজ একদম খোলামেলা একটা আলোচনা, একটা ডিবেট, একটা কথা হোকের মঞ্চ স্থাপন হোক, যেখানে কলকাতা দখল দিবাস্বপ্ন না সুহরাওয়ার্দীর চেলাদের দীর্ঘ বাসনা নিয়ে কথা হবে। যারা এই মুহূর্তে দুপক্ষ রয়েছেন, আবারও বলছি, দুপক্ষ মিশে যেতে পারেন, যেভাবে গঙ্গা আর পদ্মা মিশে যেতে পারে, যেভাবে চট্টগ্রাম রংপুর ভারতে কোনোদিন মিশে যেতে পারে, বা যেভাবে আরাকান আর্মি টেকনাফ বা চট্টগ্রামের সাথে মিশে যেতে পারে। অনেক কিছুই তো মিশে যাচ্ছে। একদিকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র, অধ্যাপক, বিনায়ক বন্দ্যোপাধ্যায় কবি এবং মানস ভট্টাচার্য লেখক, এবং বাঁদিকে সৌম্য আইচ রায়, প্রধান মুখপাত্র কংগ্রেস, আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন ধরে মতুয়া সম্প্রদায়ের মানুষের লড়াইটাও রাজু ঘোষ লড়ছেন। আমি একদম শুরুতে পার্থপ্রতিম বাবুর কাছে যাচ্ছি। পার্থপ্রতিম বাবুকে নির্দিষ্টভাবে আমার কয়েকটা প্রশ্ন। এক, পার্থপ্রতিম বাবু, আপনারা, আমি একদম নির্দিষ্টভাবে বলছি, অধ্যাপক সত্তার পাশাপাশি আপনার একটা রাজনৈতিক সত্তা আছে, আপনারা কোথাও গিয়ে এবার রিয়েলাইজ করছেন যে অনেকটা ভুল হয়ে গেছে? সেদিনও কিন্তু আমার কাছে, মানে হাতে আমার লিস্টও আছে, 1946 সালের 16ই আগস্ট জ্যোতি বসু সেদিন দেখেন যে এরকম ধরনের একটি মিছিল এবং সমাবেশ যেখানে মুসলিম লীগ করছে, এবং স্লোগানটা হাতে বিড়ি মুখে পান, লড়ে নেব পাকিস্তান, এবং তার পাশাপাশি চারপাশে দাঙ্গা হিংসা শুরু হয়ে গেছে। সেদিন থেকে আজ অবধি, আজও আপনারা এক্ষেত্রে দাঁড়িয়ে সিলেক্টিভ আউটরিচ দেখাচ্ছেন? না, প্রথমত এইটুকু বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে আপনি যে সময়কার কথা উল্লেখ করলেন, সিন্স 46 টু একেবারে 92 হয়ে 2024 পর্যন্ত বামপন্থীদের ভূমিকা, আপনি যদি বলেন যে আমাদের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, সেটা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল ভূমিকা ছিল। সেদিনও ছিল, আজও আছে। এবং সেই কারণের জন্যে আজকেরও যারা সীমান্তের ওপার থেকে কলকাতা দখল বা ভারত দখলের হুমকি দিচ্ছে, আমার কাছে এটা খুব পরিষ্কার যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে চেঞ্জ ওভারের প্রসেসটা চলছে, যে প্রসেসটা ইতিহাসের চাকায় ঘুরে গেছিলো একসময় পূর্ব পাকিস্তান থেকে
বাংলাদেশ হয়েছে সাম্প্রদায়িক একটা রাষ্ট্র থেকে অসাম্প্রদায়িকতার পথে তাদের যাত্রা শুরু হয়েছিল। গত 50 বছর ধরে সেই বাংলাদেশ চলতে চলতে এখন যদি তালিবানিস্তানের দিকে হচ্ছে তাদের পরিবর্তন হয়, তাহলে সে দেশের অভ্যন্তরে যে ধরনের শক্তি, তার যে হুঙ্কার, সেই হুঙ্কারগুলো রিফ্লেক্টেড হচ্ছে প্রত্যেক দিন আমি আপনি শুনছি। ফলে কলকাতা দখল যদি একটা প্রতীকী ডাকও হয়, আপনি দেখবেন যে তার আগে এই গত 2-3 মাসের চেঞ্জ ওভারের মধ্যে দিয়ে বাংলাদেশে যা হয়েছে, ভারতকে অস্বীকার করার চেষ্টা এবং মুজিবুর রহমানকে অস্বীকার করার চেষ্টা। তার কারণ আসলে তারা এই স্বাধীনতাটাকে অস্বীকার করার চেষ্টা করছে। তার কারণ আসলে এরা অস্বীকার করার চেষ্টা করছে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছিল, ইতিবাচক পরিবর্তন 71-এ, সেই ইতিহাসের চাকাটা ঘোরানোর চেষ্টা করছে তারা, যেটা আর চাইলেও সম্ভব হবে না। আমি আবার বলছি যে যারা কলকাতা দখলের ডাক দিচ্ছেন, আমি বলছি অতীতে অনেক জায়গায় আপনি দেখেছেন ময়ূক, যে এই যে যুদ্ধ জিগির তোলা সর্বোচ্চ একটা দেশের মধ্যে, জিঙ্গোইজম যেটাকে বলি, আসলে সেই দেশের কতগুলো ক্রাইসিস সেগুলোকে আড়াল করার চেষ্টা। বাংলাদেশ কার্যত এই অস্থিরতার মধ্যে দিয়ে যেদিকে যাচ্ছে, তাদের ইকোনমিক রিসেশন সময়ের অপেক্ষা মাত্র, সেই জায়গায় দাঁড়িয়ে সে দেশের মানুষকে একটা শত্রু, ভারত পাশে সীমান্তে দাঁড়িয়ে ওরা শত্রু বলে হচ্ছে যে আমি খারাপ অবস্থায় আছি, এইটা প্রমাণ করার চেষ্টা। অ্যাবসলিউটলি এই চেষ্টাটাও আমি বলবো প্রতিহত হবে, কারণ আমি বলছি গোটা বাংলাদেশের মানুষ এই মৌলবাদীদের সাথে নেই। আপনি যদি দেখেন এই বাংলার মানুষ, আমরা যারা লড়ছি, রোজ বিতর্ক করছি আপনার কাছে এসে, আমরা বলছি যে এই মৌলবাদের বিরুদ্ধে হচ্ছে লড়াই, এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই সে দেশের সাধারণ মানুষের জন্য নয়। ফলে সে দেশের যে মানুষরা বলেন যে ভারতবর্ষের পণ্য বর্জন করব বা কলকাতার চিকিৎসা পরিষেবা বর্জন করব, মূর্খের স্বর্গে বাস করছেন। আমি বলেন যে সেটা সম্ভব নয়, এবং অর্থনীতির কারণেই সম্ভব নয়, আমাদের দুদেশের সমাজের মধ্যে যে বাঁধন তৈরি হয়েছে সে কারণেই সম্ভব নয়। ফলে ঘোলা জলে মাছ ধরার যে চেষ্টা সীমান্তের ওপরে যারা করছেন, আমি আপনাকে বলবো সীমান্তের এপারে থেকেও আমরা যেন সেরকম কোনো চেষ্টার মধ্যে অংশ না নিই। ফলে আমরাও যেন কথা না বলি যে আমাদের মুকুন্দপুরের হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ হোক। আমরা এই কথা বললে কোনো সমাধান হয় না। হাসিমারার থেকে 4টে রাফায়েল বাংলাদেশে ফেললেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আবার বলছি যে ওরা যে ট্র্যাপে, মৌলবাদীরা যে ট্র্যাপটা জেনারেট করছে, সেই ট্র্যাপে পা দেওয়া উচিত নয়। বরং ভারতবর্ষ, আমাদের দেশ, আমাদের বাংলা, অতীতে যে ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য ছিল, আমি বলছি আমরা সব অংশের মানুষের সাথে, সংখ্যালঘু সংখ্যাগুরু, তাদেরকে সাথে নিয়েই আমি বলছি আমি বলছি একটা সুনিশ্চিত ভবিষ্যৎ, নিরাপদ ভবিষ্যতের দিকে আমাদের যেতে হবে, একটা সুস্থিত প্রতিবেশীকে পাওয়ার স্বার্থে। বেশ, সময় শেষ, 3 মিনিট সময় শেষ। আমি প্রত্যেককে 3 মিনিট করে প্রথমে সময় দেবো, কিন্তু তার পাশাপাশি এটাও জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে অন্বেষা মজুমদার আমাদের সাথে যুক্ত হয়েছেন। অন্বেষা মজুমদার এই মুহূর্তে দর্শক মানুষের কণ্ঠস্বর হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আশুতোষ কলেজ থেকে জার্নালিজম নিয়ে গ্র্যাজুয়েশন করার পর বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন অন্বেষা। পাশাপাশি অনুপম সর্দার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম সর্দার এক্সিকিউটিভ প্রডিউসার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বিজ্ঞাপনী কাজ বিভিন্ন জায়গাতে করেছেন, এবং আজ তিনিও কনসার্ন, এবং সে কারণে তারও হয়তো প্রশ্ন থাকবে। আমি দুজনের কাছেই যাব, কিন্তু বিনায়কদার কাছে যাচ্ছি। একদম আপনার বক্তব্য আমি শুনতে চাই। আপনি পার্থপ্রতিম বিশ্বাসের বক্তব্য শুনলেন, আবারও ব্যাক টু স্কোয়ার ওয়ান, কলকাতা দখল দিবা স্বপ্ন না সুরাবর্দির চেলাদের দীর্ঘ বাসনা? কোনো কিছু দখল করে নেওয়া কারো বাসনা থাকতেই পারে, কিন্তু সেটা কতদূর সম্ভব সেটা ভাবতে হবে। পার্থদা যে কথাগুলো বললেন তার অনেকগুলোর সাথেই আমি একমত, কিন্তু তার বাইরে কয়েকটা কথা আছে যেটা আজকে এই যে কলকাতা দখলটা আমরা সাধারণত ঠাট্টার চালে নিচ্ছি বা মস্করার ইতে নিচ্ছি, কিন্তু আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমার কাজের সূত্রে মুম্বাইতে থাকার অভিজ্ঞতা হয়েছিল একটা 11ই জুলাই। তো আমি দেখেছিলাম কীরকমভাবে একটা ট্রেনের মধ্যে একটি মানুষ বা দুটি মানুষ বা 4 জন মিলে একটা বোমা ফাটিয়ে 400 লোককে মেরে পুরো শহরটাকে একটা স্ট্যান্ড স্টিল করে দিতে পারে। 26শে নভেম্বরও সেরকম একটা হয়েছিল। এবার সেই জায়গা থেকে যারা ইন্টেলিজেন্স বা যারা আমাদের নিরাপত্তার কাজে ব্যাপৃত থাকেন, তাদের কোথাও কাজে ঢিলে দেওয়ার কোনো জায়গা নেই। পাশাপাশি আমরা কিছুদিন আগেরই একটা ঘটনা ভুলে যাইনি, যেখানে বাংলাদেশের একজন সাংসদকে খুব নৃশংস নির্মমভাবে হত্যা করা হলো রাজারহাট অঞ্চলে, এই কাছাকাছি কোথাও হবে অঞ্চলে। তো এই জিনিসগুলো যখন ঘটছে, এবং বিশেষ করে আজকে যে জায়গা থেকে জিঙ্গুইজম যেমন কোনো রাষ্ট্রের পক্ষেই জরুরি নয়, তেমনি এটাও ভাবা খুব জরুরি যে একটি রাষ্ট্র যদি খুব নেতিয়ে থাকে বা মিনমিন করে, তাহলে তাকে তার প্রতিবেশীরা খুব সম্মান করে, এমনটা নয়। ভারতের যে রাষ্ট্রপ্রধানদের মধ্যে বা প্রধানমন্ত্রীর মধ্যে ইন্দিরা গান্ধী কিন্তু তার সুচিন্তিত সিদ্ধান্তও ছিল এবং বিপুল সাহস ছিল যে তিনি 71-এর যুদ্ধে, তখন যে যুদ্ধটা ভারতের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু তাতে অংশগ্রহণ করতে পিছপা হননি।
হয়নি। এবং তার ফলে তারপরে ভারতের যে পররাষ্ট্রনীতিতে বিরাট বিপর্যয় এসেছিল তা না, বরং প্রতিবেশী রাষ্ট্ররা ভারতকে একটা সমীহর চোখে দেখেছিল। ইন্দিরা গান্ধী সেদিন যদি না স্টেপ নিতেন তাহলে হয়তো সেই মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ গণহত্যার যে ইতিহাস আছে সেটা হয়তো 60 লক্ষ হতো। অতএব কোন জায়গায় কোন পদক্ষেপ নিতে হবে সেটা ভারত সরকারকে ঠিক করতে হবে। সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের মতামত ব্যক্ত করতে পারি মাত্র। এর পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে পুরো উপমহাদেশ জুড়েই একটা যে কি বলবো, একটা যে পরিস্থিতি, একটা যে ভয়াবহ পরিস্থিতি, এবং বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের ক্ষেত্রে সেই জায়গায় কথা বলার ক্ষেত্রে আমাদের কোথাও একটা স্পেসিফিক হওয়া দরকার। এটা ভারতবর্ষের কোথাও যদি কোনো ঘটনা ঘটে, ভারতবর্ষের কোনো জায়গায়, রাজস্থান হোক, গুজরাট হোক, হরিয়ানা হোক, কোনো সংখ্যালঘুর ক্ষেত্রে কোনো একটি অন্যায় ঘটনা ঘটলে 100 বার সেখানে প্রতিবাদ করতে হবে। কিন্তু বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আমি একটা হোয়াট অ্যাবাউটারি করলাম, অন্য কিছুকে টেনে আনলাম, তার তো কোনো প্রয়োজন নেই। আমরা তো সেটা 2002 সালে করিনি বা পরেও করিনি। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, সংখ্যালঘুরা অনিরাপদ, এটা এমনকি মোহাম্মদ ইউনূসের যে প্রধান উপদেষ্টা সেও একটি মিটিংয়ে মেনে নিতে বাধ্য হলেন যে হ্যাঁ, ভারতবর্ষে আজমল কাসাবের উকিল পর্যন্ত পাওয়া যায়, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস তার কোনো অপরাধ থাকুক না থাকুক তাকে একটা উকিল পর্যন্ত দেওয়া যাচ্ছে না। এই মানবাধিকারের সমস্যাটা এটা বিশ্বের সমস্ত দেশকে এবং জাতিসংঘকে দেখতে হবে। এটা জোর গলায় বলার মধ্যে কোনো বাংলাদেশ, আপনার সময় 3 মিনিট শেষ, কিন্তু কোনো বাংলাদেশ দখল করে নেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু বাংলাদেশের থেকে যারা বলছে যে দখল করে নেব বা এই, সেটাকে ইগনোর করার পাশাপাশি সতর্কও থাকতে হবে, যাতে, কারণ 4টে লোক মিলেও নাশকতা ঘটাবে। আমি আপনাকে, আপনার সময় শেষ, আমি অবশ্যই সৌম্যদার কাছে যাব, কিন্তু একবার আমি মানে এটা অনেকেরই ভুল হচ্ছে, আইনজীবী পাওয়া যাচ্ছে না সেটা নয়, এটা একটা ইউনিক কেস স্টাডি সারা পৃথিবীর জুরিসডিকশনের ক্ষেত্রে, জুডিশিয়ারির ক্ষেত্রে। কোর্ট চত্বরে দাঁড়িয়ে সেখানকার চট্টগ্রামের বার কাউন্সিলের মেম্বাররা একটা সিংহভাগ, আমরা একদম নির্দিষ্টভাবে তাদের জামাতপন্থী আইনজীবী বলছি, তারা বলছে দিতে দেব না। যদি কেউ ওয়াকালাতনামা সই করে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে, তাহলে তাকে কোর্ট চত্বরে গণধোলাই দিয়ে মেরে ফেলা হবে। এটা আমি সৌম্যদার কাছে যাব, কিন্তু আমি আপনার থেকে কৌতূহলবশত 1 মিনিট, আমি সৌম্যদার থেকেই পারমিশন নিয়ে 1 মিনিট আমি আপনাকে, আপনি তারপরেও কি করে ব্যালেন্স করছেন? এটা ব্যালেন্সের প্রশ্ন না ময়ূর। বাংলাদেশের সংখ্যালঘুদের সমস্যা আর ভারতের সংখ্যালঘুদের সমস্যা এক নয় তো পার্থদা? সংখ্যালঘুদের বিপদ সব দেশেই হচ্ছে। আমি বলছি কোনোটাকে এক করে দেখানো নয়। বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু হিসেবে সংখ্যালঘুরা যে বিপদের মধ্যে আছে, অন্যত্র পৃথিবীর আছে, আমাদের দেশেও থাকবে, যখন আসবে আমরা কথা বলবো, ব্যালেন্সের প্রশ্ন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে একটু আগে যে উকিল পাওয়া না পাওয়া, এই যে চিন্ময় বাবুর, সেখানে আসলে সেই দেশের সরকারের চরিত্রটা সম্পর্কে আপনাকে বুঝতে হবে। এবং এই চরিত্র থাকলে মৌলবাদীরা গণতন্ত্রের যে সবচেয়ে বড় শত্রু, মানবাধিকারের সবচেয়ে বড় শত্রু, এটা প্রমাণ হয় আপনার এই কেস সাইটটাকে, এটাকে রেফার করার মধ্যে দিয়ে। আমি লাস্ট যেটা বলবো, বিনয়ন যেটা বলছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে যে সত্যি কলকাতা দখল বেদখলের যে প্রশ্নটা আমরা আলোচনা করছিলাম, বাংলাদেশের জেল ভেঙে বাঘা বাঘা আসামিরা পালিয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে। পালিয়েছে এটা তো আন্ডারস্টেটমেন্ট, হাজার হাজার শয়ে শয়ে। ফলে সেই মানুষরা, সেই দুষ্কৃতীরা, সেই সন্ত্রাসবাদীরা, তারা সবাই বাংলাদেশে বসে আছে, এই গ্যারান্টি আমি আপনি দিতে পারবো না। সীমান্ত পেরিয়ে যদি সবচেয়ে কাছের কোনো মেট্রো শহর হয়, মেগা শহর হয়, সেটা কলকাতা। ফলে সীমান্ত সুরক্ষা সেই প্রশ্নে অনেক বেশি বাড়াতে হবে, অনেক বেশি আমাদের পুলিশি নিরাপত্তা, যেটা আমাদের রাজ্যে প্রায় কার্যত অত্যন্ত দুর্বল, সেইটাকে আমি বলছি একদম। আপনার সময় শেষ, আমি অতিরিক্ত সময় আপনাকে দিলাম 1 মিনিট, কিন্তু সৌম্যদার কাছে আসতে চাই। সৌম্য আইচ রায় আবার, মানে যেহেতু আমরা প্রথম ভাগে একদম বিষয়ে আছি, কলকাতা দখল দিবাস্বপ্ন না সুরাবর্দির চেলাদের বাসনা, সৌম্যদা একটা অনুযোগ আছে আজকে একেবারে যেভাবে আমরা প্রাইম টাইম ডিবেটে টক্কর লড়াই হয় সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আপনি কংগ্রেসের মুখপাত্র হিসেবে গোপাল মুখার্জির নাম নিতে, বা মন্দির ভাঙা হচ্ছে, জগন্নাথ দেবের মূর্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই শব্দগুলো লিখে কলকাতা শহরে আপনারা মিছিল করতে ভয় পাচ্ছেন, যেখানে গোপাল মুখার্জির অন্যতম পরিচয় ছিল সেই সময় কংগ্রেসের হয়ে তিনি ভোটটা লাগাতার করিয়ে গেছেন। আজকে গোপাল পাঠাদের আপনারা অস্বীকার করছেন কংগ্রেস। একটু আগে আপনি বলছেন না কি কলকাতা দখল, কলকাতা দখল কে বলেছে? কলকাতা দখল আমি নামটা শুনতে চাই, কে বলেছে বলুন তো? ওই কি রিজভি টিজভি কিসে? না, রুহুল রিজভি বলেছে হচ্ছে ত্রিপুরা, অসম। উনি একটু বড় ভাবেন, আমি একদম নির্দিষ্টভাবে প্রাক্তন সেনা কর্তাদের মিছিলে এই কথা উঠেছে। পাগলা ছাগলাদের কথা নিয়ে আপনারা ভিডিও তৈরি, আপনারা টেলিভিশন প্রোগ্রাম করেন, এই যে পাগল ছাগলদের কথাবার্তা শুনে আপনারা যদি এখন প্রোগ্রাম করেন, ওরা নেশা ফেশা করে মিছিল করছিল নাকি? হ্যাঁ, ওদের বাবা ওই পাকিস্তান, আর ঠাকুর দাদা হচ্ছে আমেরিকা।
তারা 270টা ট্যাঙ্ক নিয়ে দেখিয়েছিল না আমাদের 1970 সালে, এরা বড় করে দেখিয়েছিল এই যাচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক ঢুকে পড়ছে, ভারত দখল করে নেবে কলকাতা, তখনও তো কলকাতা দখল। তো আমাদের সেই তারপরে 270টা ট্যাঙ্ক আমাদের বীর সেনারীরা নিয়ে এসে না ওই বার্মেরের মাটিতে পুঁতে রেখেছিল রেগিস্তানের মধ্যে। পাগল ছাগলদের কথায় আপনারা নাচেন, আলু কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, কাঁচা লঙ্কা কেনার ক্ষমতা নেই, তারা আমাদের কলকাতা দখল করবে। আরে মশাই, ওর ঠাকুর দাদাকে 1971 সালে নিক্সনকে বলেছিল যে আপনারা বড় দাদা হতে পারেন, ওই দাদাগিরিটা কম দেখাবেন, আপনার ডেভেলপিং কান্ট্রি। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সেদিন বলেছিল, দেশের প্রধানমন্ত্রী, কোনো দলের নয়, তিনি বলেছিলেন যে আমরা কোনো দেশের দাদাগিরি মানব না, সারা বিশ্বকে এক জায়গায় করেছিল। আপনি এই কথা বলছেন, ডেজ আর গন মিস্টার প্রেসিডেন্ট, ইউ শুড রিয়েলাইজ দ্য নেশন ফার ফ্রম দিস ক্যানট রুল দ্য ওয়ার্ল্ড। আমরা সেদিন সেই দেশের লোক, আমাদের দেশকে চোখ দেখিয়ে বাংলাদেশ কিছু করতে পারবে না। ক্লিনজিং হ্যাঁ হচ্ছে তো, কে অস্বীকার করেছে? হিন্দু ক্লিনজিং যেভাবে করছে, কারা করছে? এই মৌলবাদী আইএস এবং এই মৌলবাদী আইএসআইএসের পাপেট আজকে যারা করছে, আমেরিকার প্রচ্ছন্ন মদত, চীনের মদত, দক্ষিণ চীন সাগরের ওপর আগ্রাসন এবং তার ওপর দিয়ে সারা ভারতবর্ষটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে। সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে আমরা আজকে যারা এখানে বসে আছি, 30 লক্ষ মানুষের প্রাণ শুধু নয়, বিনায়কবাবু ঠিক বলেছেন, 2 লক্ষ মা বোনেদের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। আজকে 13,000 সোলজার ভারতবর্ষের, তাদেরকে কুরবানি দিয়েছে ভারত। রামনার ময়দানে পতাকা এমনি খালি খালি উঠে আসেনি। বাংলাদেশকে বুঝতে হবে এ কোন রাজাকারের বংশধর যারা এইসব কথাবার্তা বলছে। হ্যাঁ, আমরা জানি অটল বিহারী বাজপেয়ীর একটা বিখ্যাত উক্তি, আমরা সবসময় বলি যে আমরা সব কিছু বদল করতে পারবো, কিন্তু আমরা প্রতিবেশীর চরিত্র বদল করতে পারবো না। এই প্রতিবেশীকে নিয়ে আমাদের চলতে হয়, কিন্তু আমাদের স্টেটমেন্ট চেঞ্জ করতে হয়। আমাদের ডিপ্লোম্যাটিক, আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, আমাদের চিকেন নেক, আমাদের 7 সিস্টার্স, আমাদের দখল, আমাদের এই যে ওরা বারবার বলছে চীনের আগ্রাসন, লড়াইটা তো আসলে পাপেটদের সঙ্গে আর মুখোশদের সঙ্গে। মুখ তো সেই পাকিস্তান, সেই চীন। শুনে রাখুন, আমরা ভারতবর্ষ কোনো দেশকে কোনোদিন আক্রমণ করিনি, আমাদের ইতিহাসে নেই। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমরা কোনোদিন করিনি। কিন্তু আমরা যদি কোনোদিন কেউ আক্রমণ করেছে, তাদের বিফিটিং রিপ্লাই দিয়েছি। আজকে মাইনরিটিদের যারা আক্রমণ করছে, মাইনরিটিদের যারা খুন করছে, উপাসনালয় জ্বালিয়ে দিচ্ছে, যারা মারছে, কোন বীর পুরুষ? আমরা বলছি কোন বীর পুরুষ এরা বলে এরা ধর্মের নামে যদি জিগির তুলে যারা করছে তারা বীর হতে পারে না। সেটা আমার দেশ হোক, সেটা অন্য দেশে হোক, সেটা পাকিস্তানে হোক। আজকে এই দেশটা গণতান্ত্রিক দেশ, সার্বভৌম দেশ, সংখ্যালঘু থেকে শুরু করে সবার অধিকার, কথা বলার অধিকারকে জিয়ে রেখেছিল বলে এই দেশটা আজ অটুট আছে। আপনি দেখুন তো, দক্ষিণ পূর্ব দিকের সমস্ত দেশগুলো আজকে ভারতের পেরিফেরি প্রায় কয়েক হাজার কিলোমিটার ধরে এক একটা দেশও আজকে অটুট নেই, ঠিক নেই। তার কারণ তারা তাদের নিজেদের অস্তিত্ব নষ্ট করেছে। আজকে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য যে লড়াই করছে, হ্যাঁ, ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করবো, সেটা আভ্যন্তরীণ বিষয়। কিন্তু পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ আজও, আমি বলছি যে নির্ভরশীলতা কাটানোর চেষ্টা করছে, ভালো কথা, নিশ্চয়ই করুক, কিন্তু কথা হচ্ছে আমাদের সংখ্যালঘু আক্রমণ। 3 মিনিট সময় শেষ, আমি জাস্ট ক্লোজ করি। আমি ক্লোজ করার আগে আমি আবারও আপনাকে জিজ্ঞেস করছি, যেহেতু বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে দেখবেন আপনাকে, আপনি ভারতের কংগ্রেস দলের মুখপাত্র হিসেবে, দায়িত্বশীল একজন রাজনীতিবিদ হিসেবে এটা বলছেন যে এই প্রশ্নে, এটা অভ্যন্তরীণ প্রশ্ন হতে পারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা ভারতের যা যা সিদ্ধান্ত হবে তার পক্ষে। অবশ্যই কোন দিন তফাৎ করেছিলাম? যেদিন আমাদের পালাম বিমানবন্দরে ইন্দিরা গান্ধী নেমেছিল অটল বিহারী বাজপেয়ীকে ডেকে 1 ঘন্টার মিটিং। কোনো দেশ, কোনো জায়গা সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে, সেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করে, সেই দেশের ফ্লেভারকে নষ্ট করে, সেটাই আমার মূল এবং শেষ বক্তব্য। আর আপনি যে নামগুলো বলছেন, সেই নামগুলো ছিল, আছে, থাকবে। বেশ আমি বিমল শঙ্কর নন্দর কাছে একদম স্ট্রেট যেতে চাই। বিমল বাবু, আপনি রিবার্ট করবেন 1 মিনিট সময়। আমি শুধু ওর একটা মন্তব্যে একটু পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি যে এই যে পাগল ছাগল হতে পারে, কিন্তু যারা এই কথাগুলো বলছে তাদের লাইটলি নেওয়ার কোনো জায়গা নেই। কারণ আমেরিকাতেও 4টে লোক ঠিক করেছিল যে টুইন টাওয়ার ভেঙে দিয়ে 20,000 লোকের প্রাণ। 26-11-তে ভেড়া নৌকো করে এসেছে, 26-11-তে 10টা লোক এইতে করেছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওই 4টে লোক যখন ঠিক করেছিল আমেরিকার মতো রাষ্ট্রে, তখন কিন্তু আমেরিকাতে ওই এরোপ্লেনের জানলা থেকে লোককে বাই করে আসা যায়। আমি একটা কথা বলি, সেই পুরোটা বন্ধ হয়ে গেল। অতএব চাইলে কিন্তু, আমি শেষ করে নিই, চাইলে কিন্তু 5টি লোকও নাশকতা করতে পারে। সেটা আমি জাস্ট আপনাকে আমি কেন বলছি, তার কারণ হচ্ছে
একে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে এটা তো কোনো ওদের দেশের সরকারের স্টেটমেন্ট তো নয়। আর একে গুরুত্ব, এটা ঘুরে বেড়ায়, আমি বলছি এটা ঘুরে বেড়ায় পল্টনে, আর নেতা ঘুমায় লন্ডনে। এটাকে আপনি প্রাক্তন সেনাকর্তা ছিল, দূর সেনাকর্তা, আমি সেনাকর্তা ফত্তা। আরে ভাই 1 লক্ষ সেনাকে কোমরে দড়ি বেঁধে ওর বাবার পাকিস্তানের সেনাকে তুলে নিয়ে এসে আমরা ইন্ডিয়াতে রেখেছিলাম। ও কে হরিপদ? বেশ বেশ, আমি বিমল দা, আমি একদম নির্দিষ্টভাবে সৌম্য দা যে কথাগুলো বললেন সেইটা ধরে আপনাকে জিজ্ঞেস করছি প্রথমে। সৌম্য দা একদম খুব ভালো, মানে অ্যাপ্রিসিয়েট করার মতন কথা বললেন ভারতের কংগ্রেস পার্টির হয়ে, এবং অনেকেই বাংলাদেশে বসে, পাকিস্তানে বসে ভাবে যে কংগ্রেস তাদেরকে কিছুটা রিলিফ দেবে। আমি নাম করে বলছি, তৃণমূল কংগ্রেসও রিলিফ দেবে বলে অনেকে ওপার বাংলা বা একেবারে নির্দিষ্টভাবে পাকিস্তানে ভাবে। এক্ষেত্রে দাঁড়িয়ে তো এবার সময় এসেছে ডিপ স্টেট নিয়েও, বিমল দা ইউএস এর কথা উনি বললেন, কিন্তু ডিপ স্টেটের কথা, ডিপ স্টেটের একেবারে সরাসরি পাপেট হিসেবে অনেক রাজনীতিবিদকে ব্যবহার করার চেষ্টা করছে এই জর্জ সোরোস এবং কমলা হ্যারিসদের গ্যাং। সেই জায়গায় ব্যবহৃত হচ্ছেন না তো? সেই জায়গায় একটু পরে আসছি, তার আগে কথা বলি। তোমাদের যে ট্যাগলাইনটা আছে যে দিবা স্বপ্ন, ডেফিনেটলি কলকাতা দখল, পশ্চিমবাংলার 1 ইঞ্চি দখল, ত্রিপুরা আসামের 1 সেন্টিমিটার দখলটা এখন যারা বাংলাদেশ চালাচ্ছে তাদের কাছে বা বরাবরই ওই সমস্ত দেশের কাছে, এমনকি চীনের কাছেও একটা দিবা স্বপ্ন, কারণ এটা অন্য ভারতবর্ষ। কিন্তু পরের অংশটাকে একেবারে গুরুত্ব না দেওয়ার কারণ নেই, কারণ এই কলকাতাকে নিয়ে দীর্ঘদিন ধরে এই সুরাবর্দি, আমি সুরাবর্দির একটু আগে যাব, জিন্না, সুরাবর্দি, তাদের একটা স্বপ্ন ছিল। আমি ময়ূক একটা কথা বলি, জিন্নাকে আমরা যতই হালকা করে নিই, জিন্না কিন্তু হালকা করে নেওয়ার লোক ছিল না। জিন্না অসম্ভব ধূর্ত রাজনীতিবিদ। যে লোকটা দিনের পর দিন জেলে কাটায়নি, যে লোকটা রাস্তাঘাটে মিটিং করেনি, মিছিল করেনি, সব পলিটিক্যাল পার্টির মাথায় থাপ্পড় মেরে কিন্তু সে পাকিস্তান বার করে নিয়ে চলে গেছিল। তাই ওই লোকটাকে লাইটলি নেওয়ার কারণ নেই। এবং ওই লোকটার কেন লক্ষ্য ছিল বাংলা না পেয়ে মাথা চাপড়ে কেন সে বলেছিল যে আমাকে তোমরা মদ খাওয়া পাকিস্তান দিলে? আসলে জিন্না বুঝতে পেরেছিল বাংলাটা এখন পশ্চিম বাংলার একটা বড় অংশ, সেইটাকে যদি সে হাতে পায় তাহলে পূর্ব পাকিস্তান বা এখন যেটা বাংলাদেশ, সেখানকার কৃষি, সেখানকার ধান, সেখানকার পাট আর বাংলার পশ্চিমাংশের শিল্প মিলে, বিশেষত কলকাতা বন্দর মিলে, এই বাংলাটা তার কাছে একটা অ্যাসেট হতো। জানতো পশ্চিম পাকিস্তান একটা ঘাস জন্মায় না, ওটা ম্যাক্সিমাম একেবারে রুক্ষ সূক্ষ্ম এলাকা, সেটাকে সাপ্লিমেন্ট করবে এই বাংলা দিয়ে। উপরন্তু কলকাতা বন্দরের ওপর দাঁড়িয়ে আছে নেপাল, কলকাতা বন্দরের ওপর দাঁড়িয়ে আছে ভুটান। এই দেশগুলো পুরোপুরি কলকাতা বন্দরের ওপর নির্ভরশীল। এই জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখলে জিন্নার যে খোয়াব, সেই খোয়াবটা কিন্তু ছিল, কিন্তু একজন সেটাকে রুখে দাঁড়িয়েছিল। সেই লোকটার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, যার নাম আমরা এখনো করি না। বামপন্থীরা এখনো তার নামে উল্টোপাল্টা কথা বলে, ভুল বলে, আমার শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটা সত্যি যে তিনি বুঝতে পেরেছিলেন একবার এই বাংলার এই অংশটা জিন্নার পাল্লায় যদি পড়ে, এমনকি পরবর্তীকালে অদ্ভুতভাবে ওই সুরাবর্দির পাল্লায় পড়ে শরৎ বসু, কিরণ শঙ্কর রায়টা স্বাধীন বাংলার কথা বলেছিলেন, সেটাও যদি হতো, বাঙালি হিন্দু বিশ্বের সবচেয়ে বড় এথনিক কমিউনিটি এথনিক ক্লিনজিং এর শিকার হতো। ওইটা উনি বুঝতে পেরেছিলেন বলে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং কংগ্রেসও কিন্তু তার কথা মেনেছিল। কংগ্রেস যখন 1946-এ শেষের দিকে এই সিদ্ধান্ত নেয়, সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি কংগ্রেসের সদস্য ছিলেন না, তাকে নিয়ে আসা হয়েছিল। এই খসড়াটা উনি ঠিক করে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের মিটিংয়ে, বাংলার প্রদেশ কংগ্রেসের মিটিংয়ে। ন্যাচারালি এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রশ্ন হচ্ছে আজকে কিন্তু পরিস্থিতি অনেকটা বদলে গেছে, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। ভারত এখন শক্তিশালী রাষ্ট্র, থ্যাঙ্ক গড পাকিস্তান বাংলা পায়নি, পেলে পাকিস্তানই হতো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখনও ভারতবর্ষ ডিপ স্টেটের কিন্তু নজরে রয়েছে। এই বাংলাদেশে এই যে যারা বলে কলকাতা দখল করব, আমেরিকা দখল করব, এগুলো হতে চায় নন স্টেট একটা। সে না হয় বৃদ্ধ একজন সৈন্য, এটা বলার পর হয়তো মুখে পাপ নিতে হয়েছে, হাঁপানির রোগ আছে, কিন্তু তার মানসিকতাটা গুরুত্বপূর্ণ। এই মানসিকতা 100টা লোকের মধ্যে যদি ছড়িয়ে পড়ে, তারা কলকাতা দখল করতে না পারুক। যে 700 জন জেলবন্দি পালিয়ে গেছে, তারা কলকাতায় এসে পশ্চিমবাংলা বিভিন্ন অঞ্চলে তারা মানে গোলমাল বাঁধাতে পারে, মানুষ হত্যা করতে পারে, স্যাবোটাজ করতে পারে। আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা রক্ষীরা যথেষ্ট সতর্ক আছে, আরও সতর্ক হতে হবে। আর একটা কথা, লাস্ট কথা,
যে ডিপ স্টেটের বিপদ সম্পর্কে কিন্তু জানতে হবে। অতি সম্প্রতি ডিপ স্টেটের সঙ্গে কিছু পলিটিক্যাল পার্টির কিছু লোককে নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, আমি কিন্তু চিন্তিত। তার 1% যদি সত্যি হয় ময়ূক, আমাদের পক্ষে চিন্তার বিষয়। আমিও সেটা সবাইকে ভাবতে বলবো, কংগ্রেসকেও ভাবতে বলবো। ভারতের স্বাধীনতা আন্দোলনে ডেফিনেটলি কংগ্রেসের অবদান আছে, কিন্তু এমন কিছু যেন কংগ্রেস করে না বসে যে স্বাধীনতা আন্দোলনের পরে কংগ্রেস আবার এখনকার দিনে ভিলেনে পরিণত হয়। এইটা হওয়াটা ঠিক নয়। একদম। আপনার সময় শেষ, আমি রাজু ঘোষের কাছে যাব, তারপরে মানসদার কাছে যাব। রাজু ঘোষ, নির্দিষ্টভাবে আপনি এতক্ষণ শুনলেন এবং ঠিক এই জায়গা থেকেই আমার কথা, এই যে কলকাতা দখল, আমি জানি এটা সোনার পাথর বাটিও বলাটা বাতুলতা। কলকাতা দখল হয়তো তারা মার্চ পাস্ট করে নিতে পারবে না, তারা পেট্রাপোলে লক্ষ লক্ষ ট্যাঙ্ক জোগাড় করে, ওপর দিয়ে প্লেন জোগাড় করে তারা আসতে পারবে না। কিন্তু রাজু ঘোষ, যে পথে তারা আসতে পারে, যারা তাদের আশ্রয় দিতে পারে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফেক আধার কার্ড, ভোটার কার্ড, বনগার বিভিন্ন নেতার কথা, চিকেন স্নেকে ক্যালিফোর্নিয়ামের মতন বস্তু আছে বলে মিলিটারি ইন্টেলিজেন্সের চলে আসা, এই সমস্ত কিছুর পরে এবার তো আপনাদের বোধহয় ওই সিপিএম যেরকম একটা ক্লাস করে, আপনাদের পার্টি ক্লাস করিয়ে তো প্রয়োজন নেতাদের বলা যে ভাই একটু গরু কয়লা এইসব থেকে টাকা খাচ্ছ খাও, কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ওপরে এমন কিছু করো না যার জন্য টাকা খেয়ে কেস খাও। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কাকুটা এই হুমকিটা দিয়েছে, সেই কাকুটা যদি শারীরিক পরীক্ষা করে দেখা যায়, ঠিক আছে, আপনার কাকুই হবে। ওই যে কাকুটা নিয়ে তো ওই সময় রোগে আক্রান্ত হয়ে গেছে এবং তার ভিত্তিতে এই কথাটা উনি বলেছেন, না হলে ওইভাবে 3টে বুম একসঙ্গে নিয়ে ওইভাবে কেউ বলতে পারে না। এবার হচ্ছে যে দ্বিতীয় কথা হচ্ছে সিকিউরিটির ব্যাপার, যেটা আপনারা বলছেন, ঘুরিয়ে বলতে চাইছেন যে আমরা মুসলমানদের তোষণ করি। না, মুসলমানদের তোষণ করার কথা কোথা থেকে আসলো? আপনি বলছেন, আমি আরো স্পষ্ট করে দিচ্ছি, আপনি যেটা বলতে চাইছেন আমি আরো স্পষ্ট করে। ভারতবর্ষে কি মুসলমান সম্প্রদায়ের মানুষ থাকে না? আমাকে বলতে দিন। আমি এই কারণে বলছি, আপনারা ভয়ঙ্কর কথা বললেন। আমি বলছি বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা আসছে, আরে 3 মিনিটের মধ্যে আপনি 2 মিনিট নেবেন, আপনি আরো 5 মিনিট নিন, কিন্তু আপনি এই কথাগুলো বলবেন না। আমি বলছি আপনি 10 মিনিট নিন, আমার 3 মিনিটটা আমায় বলতে দিন। আমি বলছি যে এই যে জিনিসটা হচ্ছে যে এখানে সম্পূর্ণভাবে যদি কোনো পার্শ্ববর্তী দেশ এমন কোনো হুমকি দিয়ে থাকে, যদিও অফিসিয়ালি নয়, তাদের একজন অসুস্থ রোগী বলেছে, যাই বলুক না কেন, তাহলে যে দেশের বিরুদ্ধে বলছে সেই সরকারকে তো স্টেপ নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা দেখছি এখন কেন্দ্র সরকার এর বিরুদ্ধে একটা টু শব্দ করছে না, যে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত বা এরকম তারা ভারত দখল করতে চায়, তারা কলকাতা দখল করতে চায়। তার মানে কি তাহলে মেনে নিতে হবে যে কেন্দ্র সরকার এই কলকাতাটাকে বা পশ্চিমবাংলাটাকে তাদের এখতিয়ারের মধ্যে ধরে না, তাদের কিছু এসে যায় না? কলকাতা যদি বাংলাদেশ দখল করে, তাদের কোনো পদক্ষেপ নেই, কোনো রিয়াকশন নেই, শুধুমাত্র কয়েকটা পলিটিক্যাল নেতা যে প্রশ্নটা করা উচিত ছিল পলিটিক্যাল নেতাদের, যে মোদি এখনো তুমি কোনো রকম কোনো স্টেপ নাওনি কেন, তার বিরুদ্ধে জবাব দাও। কোনো জবাব না চেয়ে উল্টে বলছে যে এখানে মানুষ পথে নামছে না কেন, তার জবাব চাইছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছে সেটা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী করার উচিত ছিল, সেটা করেননি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে আমরা কি চুপ করে বসে থাকবো, আমরা কি ললিপপ খাবো? তার রিয়াকশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে। কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি, অমিত শাহ বলুন, নরেন্দ্র মোদী বলুন বা বিদেশ মন্ত্রী বলুন, কারোর মুখে শোনা যায়নি। অর্থাৎ এই রাজ্য যে কোনোভাবেই এটাকে টলারেট করেন এবং প্রথম দিন থেকেই বলে রেখেছে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাকে আমরা সেটাকে সমর্থন করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, কোনো কিচ্ছু করেনি। শুধু বিদেশ সচিব পাঠিয়ে তাদের সাথে কথা বলার সময় দেখছিলাম আকুতি মিনতি করে কথা বলছিল, যে তাদের একটা দেশের তারা সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধানরা এখানে বলছে কলকাতা দখল করব, আর সেখানে গিয়ে কাকুতি মিনতি সুরে তারা অনুরোধ করে বাংলাদেশকে বলছে যে আমাদেরকে এই হিন্দুরা এখানে বা মাইনরিটিসরা এখানে প্রবলেম আছে, তাদের দিকে একটু বিবেচনা করা উচিত। অতএব কেন্দ্র সরকার এই বিষয়ে সম্পূর্ণ চুপ, যা ব্যবস্থা নেওয়ার ছিল তারা নেয়নি। এই রাজ্য সরকার নিচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ডের কথা যখন আপনি বললেন, একটু বলি, আধার কার্ডের যে হেড অফিস রয়েছে সেটা এই রাজ্য নয়, অন্য রাজ্যে কেন্দ্র সরকার দ্বারা চালিত। ভোটের কার্ড দাও, সেটা কেন্দ্র সরকার দ্বারা চালিত। ঝাড়খণ্ডে করে, রাজস্থানে আছে। আরে বলছি, না না, যেখান থেকে আসে সেটা এখান থেকে হয় না। কেন্দ্র সরকার তারা ভেরিফাই করে যদি না দেয়, এটা রাজ্যের কোনো নেতা বা রেফারটা কে করে? আরে রেফার করলে ভেরিফাই তারা করে, ভেরিফাই না করে তারা দেবে কেন? পুলিশ তাহলে পারে, তা সম্পূর্ণ পুলিশ ভেরিফাই করে না। এগুলো আধার ডিপার্টমেন্ট তারা তাদের
ইন্টেলিজেন্স করে, তারা করবে, এটা সম্পূর্ণ এগুলো রাজ্যের বিষয় নয়। না, এগুলো তারা যদি দেয়, তারা ভেরিফাই করে না দিচ্ছে কেন? ভেরিফাই করে দেওয়া উচিত। কে দিচ্ছে ভেরিফাই করে? অজিত ডোভাল? না না, আর আপনি যে বললেন আধার ডিপার্টমেন্টে কাদের? ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আধারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দাঁড়ান, আধারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা হয়েছে আপনার? আমি বলছি আধারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? আরে আধার কার্ডটা ভারতের, আধার কার্ডটা ভারতের, এবং একটা ভারতের সরকার দিচ্ছে। একটা রাজনৈতিক দল যদি ভাবে যে আমার কোনো দায় নেই, পুরো দায়টা দিল্লিতে যারা বসে রয়েছেন তাদের, তার থেকে বড় মারাত্মক ভুল আপনারা কি করছেন? দেওয়ার দায়িত্ব এখানে রাজ্য বা কোনো পাড়ার কে বললো না বলে তার সাথে কিছু এসে যায়। 5 মিনিট আমি সময় দিয়েছি, বিমল শঙ্কর নন্দ 1 মিনিট বলে বাকিটা আমি মানুষ 1 থেকে 2 মিনিট লাগে। উত্তরবঙ্গের একটি পুরসভা, নাম আর বলবো না, সবাই জানে, এখানে এই চ্যানেলেও আলোচনা হয়েছে, দুটো রোহিঙ্গা পরিবারকে ফেক বার্থ সার্টিফিকেট দিয়েছে, সে নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে, তাদের চিঠি দিয়েছে, উত্তর দিচ্ছে না, যে কোনো দিন এসে চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাবে। আমি আজকে বলে দিচ্ছি, এবং সেটা তৃণমূল পরিচালিত পুরসভা। ভারত তার প্রতিনিধি পাঠিয়ে ওখানে দাঁড়িয়ে বলে এসেছে, সব চ্যানেল, এমনকি এমন চ্যানেল যারা বিজেপিকে সমর্থন করে না, তারাও বলেছে, ভারত স্পষ্ট বলে এসেছে যে হিন্দুদের ওপর এই অত্যাচারটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে ডিপ্লোমেসি। রাজুদা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। মানে ডিপ্লোমেসিতে চরম চরম ঢাক বাজায় না। এটা 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 ভাগ্যিস অনুব্রত মণ্ডলকে আপনারা পাঠাননি, বা অনুব্রতকে এবার পাঠাতে হবে মনে হচ্ছে ভারতের প্রতিনিধি। ভাগ্যিস এখনো। মানসবাবু তার সঙ্গে পার্থ আর শেষ বক্তা মানসবাবু। দেখুন, আমরা ঘরপোড়া গরু, বাংলাদেশ হুমকি দিয়েছে, তাতে লাইটভাবে যারা নিচ্ছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, জাস্ট 75 বছর আগে পিছিয়ে গেলে আপনারা একই ঘটনার রিক্যাপ দেখতে পাবেন। কংগ্রেসের যে প্রতিনিধি বললেন যে এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নেই, পাগল ছাগল, এই একই কথা বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, এই একই কথা বলেছিল জওহরলাল নেহরু, এই একই কথা বলেছিল রাজেন্দ্র প্রসাদ। কখন বলেছিল? জিন্না সুরাবর্দী যখন ভারত ভাগের দাবি করেছিল, তখন মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন যদি ভারত ভাগ হয় আমার মৃতদেহের ওপরে হবে। জওহরলাল নেহরু বলেছিলেন ইট ইজ এ ফ্যান্টাস্টিক ননসেন্স। বাস্তবে কি দেখলাম? দুখানা ভয়ঙ্কর দাঙ্গা হলো নোয়াখালী এবং কলকাতা। তারা মাথা নত করতে বাধ্য হলেন, যেটা তাদের কল্পনাতেও ছিল না। সেটা ভয়ের। তারা কি বলছে সেটা ভয়ের নয়, ভয় হচ্ছে আমরা এটাকে কেন লাইটলি নিচ্ছি সেটা ভয়ের। কারণ গোটা ভারতবর্ষ জুড়ে আজকে কয়েকশো জুন্না আছে, হায়দ্রাবাদ থেকে বেলডাঙ্গা হয়ে ক্যানিং পর্যন্ত, যারা এটার জন্য রেডি হয়ে আছে। তাদেরকে আমরা ঠেকাবো কি করে? যারা সমর্থন করেছিল কমিউনিস্ট লবি পুরোপুরি 1942 গঙ্গাধর অধিকারী থিসিস খুব বিখ্যাত, যিনি বলেছিলেন যে কমিউনিস্টদের উচিত হচ্ছে ভারতবর্ষকে 18 টুকরো করা। তারা কি করবে যদি ভারতবর্ষকে কলকাতা দখল করতে আসে? তারা তৎকালীন বুদ্ধিজীবী, বিখ্যাত বুদ্ধিজীবী হেমাঙ্গ বিশ্বাস, মিউজিশিয়ান, তাকে দিয়ে গান লিখিয়েছিলেন শুধুমাত্র পাকিস্তানের সমর্থনে। গানটা হচ্ছে, শোনো কংগ্রেস নেতাগণ, মুসলমানের আত্মশাসন না মানিলে হবে না মিলন, দেখো চিন্তা করি, জাগো জাগো মুসলমান, এসো ভারত ভাগ করি। সেই কমিউনিস্টরা, তাদের এখনকার ভূমিকা কি? তারা কিছুতেই খুলে বলছেন না। ভয়টা এখানে। তার কারণ টুকরে টুকরে গ্যাং এখনো সক্রিয়, যাদেরকে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে দেখছি। ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অর্থাৎ দুটো মৌলবাদী শক্তি এক জায়গায় হয়েছে। একটা রাজনৈতিক মৌলবাদ যারা চিরকাল মৌলবাদের মদত দিয়ে এসেছে, একটা ধর্মীয় মৌলবাদ যারা ধর্মের নামে রাজনীতি করেছে। আমি একটু পজ করছি, একটু পজ, তার একটাই কারণ। আমি আপনার কাছে আসবো। আপনি যে বললেন না হিমাঙ্গ বিশ্বাসের কথা, হিমাঙ্গ বিশ্বাসকে দিয়ে সেই সময় এই গান লেখানো হয়েছে, এবং পরে যখন হিমাঙ্গ বিশ্বাস দেশভাগ এবং তার পাশাপাশি এই রক্তাক্ত হবিগঞ্জের জালালি গানটা, তারপরে এই গানটাও উনি লিখেছেন, এবং সেই বেদনা আপনাদের প্রত্যেককে আমি বলবো, সেই হবিগঞ্জের গান, সেই গান কিন্তু তারই মুখ থেকে এসেছে। মানে যারা বেসিক্যালি ভেবেছিল যে দেশভাগ হবে না, সেটা তারা শিখেছে, সেটা তারা শিখেছে, কিন্তু আমরা শিখেছি কি? সেই শিক্ষাটা তিনি নিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা শিক্ষা নিয়েছি কি? সেটা তো আমরা শিক্ষা নিইনি। আমাদেরকে আগ্রাসী হবার সময় এসেছে। আমরা যেন ভুলে না যাই, গত 1 মাস 2 মাস 3 মাসে বাংলাদেশের যে জায়গাগুলোতে গন্ডগোল হয়েছে, সেই জায়গাগুলোর নাম লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, রামগড়, কৃষ্ণপুর, সীতাপুর, অর্থাৎ সবই ছিল সনাতনীদের দখলে। আমরা যেন ভুলে না যাই যে
ভবিষ্যতে কলকাতাও যে সনাতন সংস্কৃতি বা এখান থেকে সেই সংস্কৃতি হারিয়ে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। দখল মানে শুধু ভৌগোলিক এরিয়া দখল নয়, দখল মানে সংস্কৃতি দখল, যেখান থেকে তসলিমাকে তড়িয়ে দেওয়া হয়। দখল মানে সাংস্কৃতিক আগ্রাসন, যেখান থেকে দুর্গাপুজোর মণ্ডপের থেকে বাধ্য করা হয় সাউন্ড বন্ধ করতে। স্বাধীনতা আন্দোলন নিয়ে বড় বড় কথা বলছেন, জওহরলাল নেহরু, তারপরে কত কথা বললেন, পণ্ডিত নেহরু, মহাত্মা গান্ধী ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সাভারকারের কথাটা বললেন না তো? স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা ছিল আমাদের, অতীতটা একটু খুঁজে দেখি। এক মিনিট, আপনার বক্তব্যের সঙ্গে কথা বলিনি। এই যে ফ্যানাটিসিজমের কথা বলছেন, আমাদের দেশে 17 লক্ষ থেকে 18 লক্ষ মুসলিম সম্প্রদায় থাকে ইন্দোনেশিয়ার পরে, ভুলে যাবেন না। এই দেশটা অনেক ত্যাগ আর তিতিক্ষার মধ্যে দিয়ে আপনাদের মধ্যে ফ্যানাটিক লোকেদের কথাবার্তা দিয়ে দেশটা তৈরি হয়নি। এই যে কথাটা, এই যে জিগির, এই যে হিন্দুইজমের জিগির তুলে ভারতবর্ষকে তাহলে কি করবেন? এই হলো সেই শ্রীকান্তর গল্পের মতো, লাঠি লাও, সার্কি লাও, বন্দুক লাও। আরে লায়ে তো লায়ে, কোন লায়ে? এই কথাটা বলুন প্রধানমন্ত্রীকে, কে বলুন, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলুন। এই ভারতবর্ষে কংগ্রেসকে গালাগালি দিচ্ছেন। এই ভারতবর্ষে কংগ্রেসের অবদান, এই ভারতবর্ষে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য কংগ্রেসের অবদান কোথায় ছিলেন ভাই তখন? ভারতবর্ষে যে দাঙ্গাগুলো হচ্ছে, একটা কথা তো আপনার মুখ দিয়ে বেরিয়েছে কি? মণিপুরের ক্লিনজিংয়ের কথা, আপনার হাতরাসের ক্লিনজিংয়ের কথা বেরোচ্ছে, হাতরাসের কথা, আপনার গুজরাট রাইটের কথা বেরোচ্ছে মুখ দিয়ে? বেরোচ্ছে না, কারণ অর্ধ ইতিহাস পড়ছে। এই হেমন্ত বিশ্বাস বলছিলেন না, কারণ আমি ধান ভাঙতে শিবের গীত গাইতে চাই না। আপনার সময় কথা বলিনি প্লিজ। আবার আসবো। এই যে হেমাঙ্গ বিশ্বাসের কথা বলছেন না, এই অর্ধ ইতিহাস শেখাচ্ছে। টেলিভিশন চ্যানেলে এসে অর্ধ ইতিহাস মানুষকে দেখাচ্ছে যে আমরা কতটা জানি, তাহলে আধাটা পড়ো। আসলে এটাই হচ্ছে হিডেন এজেন্ডা, পুরো ইতিহাসটা কি আজকে দেশকে শেখাচ্ছে। এই দেশটা অক্ষত আছে কেন জানেন? এই হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, এই যে 75 বছর একসঙ্গে এই লড়াই, সবাই সংগ্রামে। আমি বলছি না বিজেপি বাদ, আমি বলছি না জনসংঘবাদ, আমি বলছি না RSS বাদ, সবাই একসঙ্গে দেশটা করেছে। এই ধরনের লোকেরা বাংলাদেশকে উদাহরণ টানছে। বাংলাদেশ ক্যানট বি এন এক্সাম্পল ফর ইন্ডিয়া, পাকিস্তান cannot be example for India. But can be a threat to? No, cannot. Threat to বটে। Threat কিসের threat মশাই? Threat নয়। 5 মিনিট সময় লাগবে না, 5 মিনিট। কিসের threat? আপনি বাংলাদেশকে threat মনে করেন? আমাদের threat যদি কেউ হয় সেটা চাই না, আমাদের যদি কোনো threat হয় সেটা পাকিস্তান। আপনার উত্তর দিই আমি। না, ওনার উত্তর দেওয়া দরকার। আপনি কাকে ফ্যানাটিক বলছেন? আমি 1 মিনিট, আমি আপনাকে দুটো উত্তর দেব। 1 মিনিট না, আমি আপনাকে দুটো উত্তর দিচ্ছি। 1 মিনিট, দুটো উত্তর শুনে নিন আগে। 25শে জুন 1947 পথের পাঁচালীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছেন, নতুন বঙ্গ ভাগ হয়ে গেল হিন্দুদের জন্য, এর ফলে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হলো, হিন্দুরা হাঁপ ছেড়ে বাঁচবে। ফ্যানাটিক আরেকটা বলছি, দাঁড়ান, থামুন। আপনার সময় বলিনি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী। আপনারা ধৈর্য রাখুন, আপনি শোনার ধৈর্য রাখুন। বি আর আম্বেদকর কি বলেছে সেটা শুনে নিন। বি আর আম্বেদকর রচনা সমগ্র পেজ নাম্বার 294। মুসলিম লীগের আমি আপনাকে পেজ দিয়ে বলতে পারি। মানবদা সম্মতার লড়াইতেই প্রাক্তন সেনাকর্তারা এই মুহূর্তে গ্রেফতার করে কাছে। একদম দুজনের না, কেউ শুনতে পারবে না, দর্শক শুনতে পারবে না। আমি একবার দর্শকদের কাছে যাব, তারপরে আবার মানবদা আপনার কাছে আসছি, সৌম্যদা আসছি, অবশ্যই বাকিদের কাছে তো আসছি। কিন্তু আমি একবার দর্শক যে দুজন বসে রয়েছেন তাদের প্রশ্নটাও নেওয়ার সময় এসেছে। অন্বেষা মজুমদার এই মুহূর্তে রয়েছেন। অন্বেষা, তোমার প্রশ্ন এবং কাকে করছো সেই প্রশ্নটা একটু বলো। আমার প্রশ্ন সৌম্য স্যারকে। তো বাংলাদেশে যে কলকাতা দখলের স্বপ্নটা, সেটা কিন্তু আজকের নয়। এবার যেটা বলেছে যে বাংলাদেশের সেনাপ্রধান যে 4 দিনের মধ্যে তারা প্রাক্তন সেনা যে তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, তো সেই বিষয়টাকে কি আসলেই হেলায় উড়িয়ে দেওয়া যায়? ঠিক, আমি সৌম্যদা আপনার কাছে যাব। কিন্তু সৌম্যদা, আপনি সাভারকারের কথা বলছিলেন, আমাকে এই মুহূর্তে পিসিআর থেকে এটা পাঠিয়েছে এবং নির্দিষ্টভাবে ইন্দিরা গান্ধীর একটি চিঠি 20 মে 1980 একদম নির্দিষ্টভাবে লেখা, বীর সাভারকারস ডেয়ারিং ডিফায়েন্স অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাজ ইটস ওন প্লেস ইন দ্য অ্যানালস অফ ফ্রিডম মুভমেন্ট। এটা তো ইন্দিরা গান্ধী নিজে লিখছেন। মানে আপনারা একদিকে বলছেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে, আবার অন্যদিকে বলছেন। দেখুন, ফ্যানাটিক কথাবার্তা বলে তো লাভ নেই। এই মেয়েটি যে কথা বললেন,
সে কথার উত্তর আগে দিই। উনি যে কথাটা বলেছেন কথাটা ঠিকই, যে ভারতবর্ষের বাইরের বিদেশি শত্রু বা পাশের দেশের যদি কোনো মৌলবাদী, সেটা হিন্দু মৌলবাদ হোক বা মুসলিম মৌলবাদ হোক, যে কোনো দেশে, আজকে যদি ধরুন নেপাল থেকে কোনো উগ্রবাদীরা আসে, নেপাল থেকেও যদি আসে, সেটাও আমাদের দেশের পক্ষে ক্ষতিকারক, ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গটা হচ্ছে 2000 স্কোয়ার কিলোমিটার আমরা পারফোরেটেড বর্ডার শেয়ার করি বাংলাদেশের সাথে, অলমোস্ট স্কোয়ার কিলোমিটার। আমরা জানি হিজবুল মুজাহিদিনদের সাথে, আইএসের সাথে স্লিপার সেল পশ্চিমবঙ্গেতে অ্যাক্টিভ, এবং বহু ঘটনা। আমাদের অনেক বেশি ইন্টারনাল সিকিউরিটিতে অ্যালার্ট হতে হবে। ইন্টারনাল সিকিউরিটিতে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। যেটা দুর্ভাগ্যজনক ময়ূক, রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের প্রতিনিয়ত দ্বৈরথ দেখতে পাই, বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে হোক, ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে হোক, সেটা কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। ফ্ল্যাগ মিটিং থেকে শুরু করে ইন্টেলিজেন্স শেয়ার, যেটা ভারতবর্ষের সাথে রাজ্যের হয় না বললেই চলে। শুধুমাত্র যুদ্ধ খেলা, মানে লড়াই খেলা দেখানো হয়, সেই খেলার মধ্যে দিয়ে কিন্তু এই অপারেশনগুলো সংগঠিত হয়। বেশ, আমি বিমল দা, আপনি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলেন, বিনায়কদের কাছে যাবো এবং অবশ্যই অনুপম সর্দার রয়েছে, তার কাছেও তো যাবই। বিমল দা বলুন। আমার প্রথম কথা হচ্ছে যে তর্ক অনেক দিন করতে পারি, আমি নন স্টপ চালিয়ে যেতে পারি। আমি ময়ূক এখানে চ্যালেঞ্জ করছি, সৌম্যকে চ্যালেঞ্জ করছি, আমি নিজে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তোমাকে বলছি, তুমি ডাকো, আমরা দুজনেই বসি, বিনায়ক দামোদর সাভারকরের কি ভূমিকা স্বাধীনতা আন্দোলনে হোক, এবং কেন বিনায়ক দামোদর সাভারকর সৌম্যের কথাই একেবারে খারাপ হলো, আমাকে শেষ করতে দেবে তো, শেষ করতে দেবে তো, সেটা হচ্ছে সময়ের মধ্যে শেষ করতে হবে। ইন্দিরা গান্ধী কেন তার নামে একটি স্ট্যাম্প বার করলেন, কংগ্রেসের ভাষায় এত খারাপ লোক, তাহলে প্রথম সমালোচনা ইন্দিরা গান্ধীকে করতে হবে, ওগুলো ভুলে গেল একদম। দ্বিতীয় হচ্ছে যে অদ্ভুত একটা কথায় এখনো কংগ্রেস বা সেই বামপন্থীরা একই ইতিহাস ভুল করে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি মুসলিম লীগের সঙ্গে অ্যালায়েন্স করেছিল। এরা মুসলিম লীগের সঙ্গে ফজলুল হককে গুলিয়ে ফেলে। আমি কি বলবো তাদের সঙ্গে, সেই আলোচনা করলে এই ইতিহাস রিপাবলিক বাংলা থেকে হবে, রিপাবলিক বাংলা মিডিয়ার মতন অন্য চেঞ্জ করবে না। বেশ, আমি আসছি আপনাদের কাছে একবার। অনুপম এই মুহূর্তে মানুষের কণ্ঠস্বর হিসাবে, দর্শক হিসাবে অনুপম সর্দার রয়েছেন। অনুপম সর্দার, আপনার প্রশ্নটা করুন এবং তারপর আমি বাকিদের কাছে যাব। আপনার প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, বাংলাদেশ স্বাধীন হলেও কিছু মৌলবাদী ইসলামী সংগঠন আজীবন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর একটা স্বপ্ন দেখে গেছে, এবং আজ তার বহিঃপ্রকাশ ঘটছে। সেটা আমরা বুঝতে পারছি কোন জায়গা থেকে। আজ যখন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা আওয়াজ তুলছে, সেই জায়গায় পাকিস্তান এসে পারমাণবিক একটা সহায়তা, পারমাণবিক শক্তির যে সহায়তা দেওয়ার একটা আশ্বাস আমরা অন্যান্য তাদের নেতৃত্ব থেকে পাচ্ছি। তো পাকিস্তানকে যদি আমরা শত্রু হিসেবে দেখি, তাহলে বাংলাদেশ কিন্তু তার ব্যতিক্রম নয়। অথচ আমাদের দেশ এখনও বাংলাদেশের প্রতি উদাসীন, মানে সহানুভূতিশীল একটা দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। তারা যখন সরাসরি বাংলা, বিহার, উড়িষ্যা, কলকাতা, 7 সিস্টার দখল করার একটা হুমকি দিচ্ছে, তখন সরকার আর কি বাংলাদেশের বিরুদ্ধে কোনো সরাসরি পদক্ষেপ গ্রহণ করছে না। কেন্দ্রীয় সরকার কেন কোনো সর্বদলীয় একটা বৈঠক ডাকছেন না এবং কোনো তাদের অবস্থানটা স্পষ্ট করছেন না, এই জায়গাটা বিনায়ক দা বলতে চাইছিলেন। জায়গাটা ছুঁয়ে গেলেন। আমি বলবো এই চর্বিত চর্বণ আমাদের, কিন্তু ওনারা তো সরাসরি বলছেন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র ঘোষণার মতো একটা আগের ঘটনা নিয়ে আলোচনার থেকে আমার মনে হয় অনেক বেশি জরুরি যে পয়েন্টটা আমরা আজকে হয়তো আলোচনায় মিস করে গেলাম, যে গতকালই কিন্তু পাকিস্তানের দায়িত্বশীল 2-3টে জায়গা থেকে যেটা মিডিয়াতে এসছে, বলেছে আমাদের নিউক্লিয়ার অস্ত্র বাংলাদেশের নিউক্লিয়ার অস্ত্র, আমাদের অস্ত্র তোমাদের অস্ত্র। এই কথাটা, এটা হালকাভাবে নেওয়ার মনে হয় কোনো জায়গা নেই। এই জায়গাটার থেকে এটা, হ্যাঁ, কবে সর্বদল বৈঠক হবে বা কী হবে সেটা বিভিন্ন সরকারের ব্যাপার, কিন্তু এই যে জায়গা থেকে এই যে অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে, এবং পাকিস্তান কিন্তু দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিভিন্ন সিনেমা, খেলমে বা এরকম এই সিনেমায় কিন্তু আবার একটা বৃহত্তর পাকিস্তান গঠনের একটা ইঙ্গিত আমরা দেখি। 4 দিনে কলকাতা দখল করাটা ফাঁকা হুমকি হতে পারে, কিন্তু কাল যদি ওখানে অন্তর্বর্তী সরকারের নামে যে অনভিজ্ঞ, অনির্বাচিত যারা সরকার চালাচ্ছেন, কাল যদি কিছু না বলো কিছু, তারা যদি কালকে মনে করেন, ধরা যাক কালকে তারা মনে করলেন আমাদের কলকাতা দখল কিছু করবো না, কিন্তু আমরা পাকিস্তানের সঙ্গে একত্রিত হয়ে যাব, আমাদের কিন্তু সেটা আটকানোর কোনো রাস্তা নেই, কিন্তু সেটা ভারতের পক্ষে বিপজ্জনক। মানুষদা,
হিন্দু হোমল্যান্ডের দাবিতে শ্যামাপ্রসাদের নেতৃত্বে ৭৬টা সভা হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গটাকে শুধু হিন্দু হোমল্যান্ড করতে হবে। তার বলছে, এক মিনিট শুনে নিন, আপনি শোনার ধৈর্য রাখুন, শোনার ধৈর্য রাখুন, শোনার ধৈর্য রাখুন। আরে আপনি পুরোটা শুনলেন না। তার মধ্যে 12টা সভা হয়েছিল, তার মধ্যে 12টা সভা হয়েছিল কংগ্রেস এবং হিন্দু মহাসভার যৌথ সভা, যেখানে কংগ্রেস নেতারা এসেছিলেন, যদুনাথ সরকার এসেছিলেন, মেঘনাথ সাহা এসেছিলেন। তাদের প্রত্যেকের দাবি ছিল যে বাংলা ভেঙে এটাকে হিন্দু হোমল্যান্ড করতে হবে। আমার প্রশ্ন, তাহলে এরা কি সবাই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ছিল? মেঘনাথ সাহা, যদুনাথ সরকার এরা প্রত্যেকে সাম্প্রদায়িক ছিল। মেঘনাথ সাহা, যদুনাথ সরকাররা যখন করেছিল তখন ওরা বুঝতে পারেনি যে তারপরে গুজরাটের দাঙ্গার সময় তারা আবার উনি যেমন শেখাবেন না, তেমনি মেঘনাথ সাহা, যদুনাথ সরকারকেও সম্মদা আপনি শেখাবেন না। আপনি তো বললেন যে ওরা বুঝতে পারেনি, এই মানসিকতার বিপদ এখনো যায়নি। আমি একটা লাইন 30 সেকেন্ডে শেষ করতে দাও, 30 সেকেন্ডে শেষ করব। আমি ইতিমধ্যে আমাদের এই রাজ্যে কয়েকটা শেষ করতে হবে তো, এই রাজ্যে আমি তথাকথিত কয়েকটা বামপন্থীর কিছু ভিডিও দেখলাম। এখনো তারা মনে করছে যে বাংলাদেশে নাকি কিচ্ছু হয়নি, আমরা অপরাধ করছি। এই সমস্ত বামপন্থীগুলোকে চিনে নিন এবং তাদের এই দোষর কংগ্রেসকেও চিনে নিন, কারণ কংগ্রেস একই রাস্তায় পা দিয়েছে। আমার সময় একেবারে শেষ এবং ঠিক সেই জায়গা থেকে আজকের এই কথা ওকে আবারও বলছি, এই কথা ওকে বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। বিভাজনেই মৃত্যু, ঐক্যেই বল। ভয়টা আসলে রাজু ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাহুল গান্ধী হোক বা সৌম্য আইচ রয় এবং বাকি যারা রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষের সাথে, প্রত্যেকের। এবং ঠিক সেই জায়গা থেকে আমরা যদি নিজেদের মধ্যে আরও বেঁধে বেঁধে না থাকি তাহলে বোধহয় মুশকিল আছে। কারণ নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি কোনো আপোষ নয়। দেশ থাকলেই তো কংগ্রেস থাকবে, দেশ থাকলেই তো বিজেপি থাকবে, দেশ থাকলেই তো রাজু ঘোষরা আবার বলতে পারবেন যে অজিত ডোভাল, নরেন্দ্র মোদী, অমিত শাহ কেউ কিচ্ছু করছেন না, যা করছে আসলে ওই সীমান্ত লাগোয়া যে পঞ্চায়েত নেতা যে বলছে টাকা দিলেই ভোটার আইডি কার্ড পাওয়া যাবে। দেশটাকে রাখতে হবে অখণ্ড এবং অখণ্ড রাখতে হবে। কথা হোক আজ এখানেই শেষ করছি এবং তার পাশাপাশি যারা মানুষের কণ্ঠস্বরে এসেছিল তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও কথা হোকের অংশ হতে পারেন, আপনারাও আপনাদের বক্তব্য রাখতে পারেন এই নেতাদের মাঝে। আপাতত আজকের এপিসোড এখানেই শেষ করছি। অন্য সব খবর দেখার জন্য এবং বাংলাদেশে ইউনুস যাতে আরও ঠকঠক করে কাঁপে সেই সমস্ত এক্সক্লুসিভ দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলা কথা হোক যাদের সহযোগিতায় আজ সাফল্য পেয়েছে সেই সমস্ত বিজ্ঞাপনদাতাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো প্রেজেন্টিং বাই জ্যাক অলিভল, কো পাওয়ার্ড বাই লাল বাবা রাইস, গোইন, শ্রবণী, ডক্টর SC দেবস, রিউমালিন গোল্ড ক্যাপসুল এবং JPG হেক্সা TNT বার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।